আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি.কম ও ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে এমবিবিএস সেশন 2020-21 আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে। আজকের কন্টেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, যদিও লম্বা হবে কিন্তু সবাই মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমাদের এই স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে এটা আজকে আমি সম্পূর্ণ তুলে ধরবো। এই যে কথাগুলি আমি বলবো, এই কথাগুলি অনেকেরই মনের মধ্যে আছে, কিন্তু এই কথাগুলো এই অন্যায়গুলি, দুর্নীতিগুলো কি মিডিয়াতে কখনো তুলে ধরতেছে না, এমনকি এটা নিয়ে কেউ কথা বলতেছে না। বুঝতে পারছেন? আপনারা জানেন যে এবারের মেডিকেল বাংলাদেশের মেডিকেল অ্যাডমিশনের যে সার্কুলার প্রকাশ করেছে, এমনকি মেডিকেলের কিছু আমরা নিউজ দেখেছি, সেখানে আমরা এবার দেখলাম যে কি বাংলাদেশের মেডিকেল অ্যাডমিশন এবার অনেক সিট কমে দিয়েছে সরকারি ও বেসরকারিতে। একটা কথা বলে রাখি যে বর্তমান সময়ে বাংলাদেশে যে উপদেষ্টা নামক যে একটা সিস্টেমের মাধ্যমে যে উপদেষ্টা গঠন করা হয়েছে, এমনকি স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য সংস্কার মন্ত্রণালয় উপদেষ্টা নামে যে একটা কমিশন গঠন করেছে, স্বাস্থ্য কি সংস্কার কমিশন, ওরা কিভাবে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রটাকে একদম সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে, এটা আজকে আমি সম্পূর্ণ কি তুলে ধরবো। বুঝতে পারছেন? আমার এই কথাগুলি কিন্তু কোনো একদম যৌক্তিক, এমনকি এগুলি কোনো মিথ্যা কথা না, আমি সবকিছু আজকে তুলে ধরবো। হ্যাঁ, দেখুন যে এবারের মেডিকেল অ্যাডমিশনে সার্কুলার প্রকাশ করার কথা ছিল 3 তারিখে, কিন্তু এটা 3 তারিখে প্রকাশ করেনি ওনারা। এখানে একটা সময় নিয়েছে, সময় নেওয়ার পর আমরা দেখলাম যে এটা 11 তারিখে প্রকাশ করে দিয়েছে, 10 তারিখ রাত্রে প্রকাশ করেছে, কি এর মাঝখানে সময় নিয়েছে। আচ্ছা, যাও, তারপরে ওনারা ঘোষণা দিল যে এবার সরকারি মেডিকেল কলেজে 280টা সিট কমে দিয়েছে এবং বেসরকারি মেডিকেল কলেজে 293টা সিট কমে দিয়েছে। এই মোট সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে 572টা সিট কমে দিয়েছে এবছর। বুঝতে পারছেন? তার মধ্যে থেকে 2টা প্রাইভেট মেডিকেল কলেজের ভর্তি অফ করে রাখছে। তো আমরা দেখলাম যে সরকারি যে মেডিকেল কলেজ আছে বাংলাদেশের 37টা সরকারি মেডিকেল কলেজ আছে। এই 37টা মেডিকেল কলেজে সিট আছে 5380টা সিট আছে। ওকে, আর বেসরকারি মেডিকেল কলেজ আছে বাংলাদেশের 67টা। এই 67টা মেডিকেল কলেজে সিট আছে 6293টা। কিন্তু এখন বর্তমানে এই যে মন্ত্রণালয়, বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়, ওনারা কি করছে যে সরকারিতে 5280টা সিট থেকে কমিয়ে এনে এখন করে ফেলছে 5100টা সিট। বুঝতে পারছেন? আর বেসরকারি মেডিকেল কলেজে 6293টা সিট কমিয়ে এটা এখন করে ফেলছে 6100টা সিট। বুঝতে পারছেন? তো আমরা দেখলাম যে সরকারি মেডিকেল কলেজের 15টা মেডিকেল কলেজের সিট কমিয়ে ফেলছে। বুঝতে পারছেন? বাংলাদেশ এই যে মেডিকেল কলেজগুলি কমাইছে, এগুলি হচ্ছে বাংলাদেশের টপ মেডিকেল কলেজ। বুঝতে পারছেন? এগুলি ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে তৈরি করা, প্রতিষ্ঠিত হয়েছে। ওই পাকিস্তান আমলে সরকার পর্যন্ত সাহস পায়নি এসব মেডিকেল কলেজে সিট কমানোর। এবং কি এর মধ্যে থেকে আমরা দেখলাম যে বিএনপি এসে, আওয়ামী লীগ এসে, আবার বিএনপি এসে, আবার আওয়ামী লীগ এসে, কিন্তু কোন সরকারের ক্ষমতা হয়নি এই সরকারি মেডিকেল কলেজে সিট কমানোর। কিন্তু এই যে বর্তমানে আপনারা যে উপদেষ্টা যাদেরকে বানিয়েছেন, উপদেষ্টা সরকার নতুন, যে ওনারা এই স্বাস্থ্য উপদেষ্টা মন্ত্রণালয়ের ওনারা এই সিটগুলি কমিয়ে ফেলেছে। আমরা সেখানে দেখলাম যে ঢাকা মেডিকেল কলেজে সিট কমিয়েছে আপনার 15টা, সরি দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, ঢাকা মেডিকেল কলেজে সিট কমিয়েছে 25টা সিট, বাংলাদেশের টপ মেডিকেল কলেজ। এমনকি চট্টগ্রাম মেডিকেল কলেজ বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মেডিকেল কলেজে সিট কমিয়েছে 25টা। তার মধ্যে এমনকি সলিমুল্লাহ মেডিকেল কলেজে সিট কমিয়েছে 25টা। তার মধ্যে আবার হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজে সিট কমিয়েছে 25টা। রাজশাহী মেডিকেল কলেজে সিট কমিয়েছে 25টা। এম.এ. উসমানী মেডিকেল কলেজ সিলেটে সিট কমিয়েছে 25টা। তারপর হচ্ছে রংপুর মেডিকেল কলেজে সিট কমিয়েছে 25টা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে সিট কমিয়েছে 25টা। তারপর হচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সিট কমাইছে 5টা। হবিগঞ্জ মেডিকেল কলেজে সিট কমাইছে 50টা। নেত্রকোনা মেডিকেল কলেজে সিট কমিয়েছে 25টা। নওগাঁ মেডিকেল কলেজে 25টা। মাগুরা মেডিকেল কলেজে 25টা। চাঁদপুর মেডিকেল কলেজ থেকে 25টা। এমনকি সুনামগঞ্জ মেডিকেল কলেজ থেকে 25টা সিট কমিয়েছে। এই মোট 15টা সরকারি মেডিকেল কলেজের সিট কমিয়ে ফেলেছে। মোটমাট আমরা দেখলাম যে কি 280টা সিট সরকারি থেকে কমিয়ে ফেলেছে। তার মধ্যে থেকে সরকারি মেডিকেল কলেজে 3টা মেডিকেল কলেজে সিট বাড়িয়েছে। এই 3টা কোনটা? একটা হচ্ছে এই শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে সিট বাড়াইছে 25টা, এবং কি টাঙ্গাইল মেডিকেল কলেজে সিট বাড়াইছে 25টা, আর হচ্ছে পটুয়াখালী মেডিকেল কলেজে সিট বাড়াইছে 25টা।
আর অন্যান্য আমরা দেখলাম যে বাকি 15টা টপ মেডিকেল কলেজ থেকে ওনারা এই 380টা সিট কমিয়ে দিয়েছে, বুঝতে পারছেন, এই নতুন কি স্বাস্থ্য সংস্কার কমিশনের এই উপদেষ্টারা, বুঝতে পারছেন, মন্ত্রণালয়। আর বেসরকারি মেডিকেল কলেজে আমরা দেখলাম যে 10টা মেডিকেল কলেজে সিট কমিয়ে দিয়েছে, এমনকি 2টা মেডিকেল কলেজের এবারের সেশনে ভর্তি বন্ধ করে দিয়েছে। এই 10টা মেডিকেল কলেজ কোনগুলো? তো প্রাইভেট মেডিকেল সিরাজুল ইসলামে 50টা সিট কমাইছে, তারপর হচ্ছে শাহাবুদ্দিনে 15টা, সিটি মেডিকেল কলেজ 30টা, সমরিতা মেডিকেল কলেজ 15টা, তারপর মার্কস মেডিকেল কলেজ 20টা, মনসুর আলীতে 15টা, সেন্ট্রাল মেডিকেল কলেজে 15টা, ডেল্টা মেডিকেল কলেজে 15টা, তারপরে হচ্ছে আপনার ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজে 40টা, এবং কি আপনার এই আব্দুল হামিদ মেডিকেল কলেজে সিট কমাইছে 45টা। এই মোট 292টা সিট কমিয়েছে। আজান দিচ্ছে, একটু পরে কথা বলি। আমরা দেখলাম এই মোট সরকারি বেসরকারি মেডিকেল কলেজ থেকে কি 572টা সিট কমিয়ে ফেলেছে, বুঝতে পারছেন, এমনকি 2টা মেডিকেল কলেজে ভর্তি বন্ধ রাখছে। এখন ওই দিনই আরেকটা নিউজ হয়েছে যে নতুন আরেকটা বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এটা কি? এটা হচ্ছে এই প্রাইভেট মেডিকেল কলেজ না, আমরা দেখলাম যে এখানে সেটা ব্যারিস্টার রফিক এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে আদ্দিন গ্রুপের। তো ওই মেডিকেল কলেজে 50টা সিট এই সেশন থেকে ভর্তি শুরু হবে, বুঝতে পারছেন, এটা আমরা ওই দিনই জানতে পেরেছি, মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি। ওনারা মেডিকেল কলেজের সিট কমিয়ে মেডিকেল কলেজে ভর্তি বন্ধ রাখে, তারপরে ওনারা নতুন মেডিকেল কলেজ কি প্রতিষ্ঠা করে ফেলেছে, বুঝতে পারছেন। এই হলো আপনার উপদেষ্টা, এই হলো আপনার স্বাস্থ্য সংস্কার কমিশন, বুঝতে পারছেন। এবং কি আমরা যদি 20 নভেম্বর মানে নভেম্বরের দিকে যদি লক্ষ্য করি, আজকে 25 নভেম্বর, 20 নভেম্বরে আমরা দেখতে পারলাম যে বাংলাদেশবাসী নতুন আরেকটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, উদ্বোধন করেছে। কার মেডিকেল কলেজ? আপনাদের কি ডক্টর ইউনূসের মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজটা হচ্ছে কি এই যে গ্রামীণ গ্রুপের একটা মেডিকেল কলেজ। এটা হচ্ছে যে সামাজিক মেডিকেল ও হসপিটাল এমনকি স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউট, বুঝতে পারছেন। এই মেডিকেল কলেজের ভিত্তি মানে স্থাপন করা হয়েছে, উদ্বোধন করা হয়েছে স্বাস্থ্য উপদেষ্টাদের মেডিকেল কলেজ, বুঝতে পারছেন। ওনারা মেডিকেল কলেজে সিট কমিয়ে দিয়ে, মেডিকেল কলেজ অফ করে দিয়ে, মেডিকেল কলেজে ভর্তি বন্ধ করে দিয়ে ওনারা নিজেদের কি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করতেছে, এমনকি আরো করবে, বুঝতে পারছেন। এখন আমি ফিরে যাব, আজ থেকে 6 মাস আগে আমি ফিরে যাব। 6 মাস আগে আমি কি বলেছিলাম? হ্যাঁ, দেখেন, আমি 6 মাস আগে তখন কিন্তু আমি বলে দিয়েছিলাম যে এই স্বাস্থ্য সংস্কার কমিশন বিশাল বড় একটা কি মানে ইয়াতে নামছে, আপনারা জানেন যে সবাই জানেন, একটা অভিযানে নামছে। 20টা মেডিকেল কলেজ ওরা বন্ধ করে দিবে। 20টা মেডিকেল কলেজকে ওরা টাইটেল লাগিয়েছে মানসম্মত মানহীন মেডিকেল কলেজ টাইটেল নাম লাগিয়ে ওনারা একটা অভিযানের নামে ছিল। ওই 20টা মেডিকেল কলেজ থেকে 6টা মেডিকেল কলেজ ছিল সরকারি মেডিকেল কলেজ। ওই সরকারি মেডিকেল কলেজগুলি 6টা থেকে কিন্তু সিট কমিয়ে দিয়েছে 25টা করে, বুঝতে পারছেন, 25টা করে। আর বাকিগুলি ছিল প্রাইভেট মেডিকেল কলেজ, যে এগুলি ভর্তি অফ করবে, বাতিল করবে, সিট কমাবে, এই হচ্ছে ইস্যু। আমি তখনই বলে দিয়েছিলাম যে এটা কিছুই না, এটা হচ্ছে ওদের একটা দানদামি বন্ডামি বাটপাড়ি, বুঝতে পারছেন। ওনারা এগুলি অভিযান নেমেছে কি করার জন্য? মূলত টাকা খাওয়ার জন্য। এই অভিযান থেকে ওনারা হাজার হাজার শত শত কোটি টাকা ওনারা কি ইনকাম করেছে, পকেটে মামু ঢুকেছে, বুঝতে পারছেন। আমার মুখের কথা যদি বিশ্বাস না করেন তাহলে এই স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিএমডিসি এমনকি যত কিছু যারা আছে সবার অ্যাকাউন্ট চেক করে দেখেন, এমনকি মানে জাতির সামনে তুলে ধরানোর জন্য বলেন, তখনই সবকিছু কি প্রকাশ পেয়ে যাবে। ওনাদের যারা স্বাস্থ্য মানে সংস্কার কমিশন আছে ওনাদের অ্যাকাউন্টটা জাস্ট চেক দেন, তখন আপনি বুঝতে পারেন ওরা কয় হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এই অভিযানের নাম দিয়ে, বুঝতে পারছেন। টাকাগুলি কোথা থেকে নামাইছে? বেসরকারি মেডিকেল কলেজগুলোতে, বুঝতে পারছেন। এই নাম দিয়ে, টাইটেল দিয়ে মানসম্মত মেডিকেল কলেজ না ওইটা। তো যাদের থেকে টাকা নিতে পারেনি ওইগুলি কি করছে? সিট কমিয়ে দিছে, ওইগুলি ভর্তি অফ রাখছে, ওইগুলি বাতিল করে দিছে। এ হচ্ছে ঘটনা। ওনারা তখন বলছিল যে আমরা বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষাকে একটা মানসম্মত করে তুলবো, সেটার জন্য আমরা যা যা করা লাগে সব করব, বুঝতে পারছেন। ওনারা তখন বলছে যে ও বাংলাদেশে অতিরিক্ত মেডিকেল কলেজ হয়ে গেছে, এগুলি আমরা কিছু করতে চাইবো, বন্ধ করতে চাইবো, কিছু মানে সিট কমাবো অথবা স্থগিত রাখবো। কিন্তু জাতির কাছে আমার প্রশ্ন হলো, ওরা মেডিকেল কলেজে সিট কমিয়ে মেডিকেল কলেজ বাতিল করে দিয়ে মেডিকেল কলেজের ভর্তি অফ রাখিয়ে কিভাবে নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে, এই সূত্রটা আমাকে শিখান। ওনারা এই নীতি, এই নিয়ম কোথা থেকে বের করলো? ওনারা যদি মানসম্মত শিক্ষা করে তাহলে ওনারা নিজেরা, যারা বললো ওরা নিজেরা এখন ওনাদের নামে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতেছে।
এভাবে আমাদের স্বাস্থ্য খাতটাকে ওনারা ধ্বংস করে দিচ্ছে, বুঝতে পারছেন? ওনারা নিজেরও জানে পদে ক্ষমতায় আর ওনারা 2-3 মাস আছে, এর মধ্যে যা যা করার করে ফেলতে হবে। অলরেডি যা যা করার সব করে ফেলছে, বুঝতে পারছেন? আমি সেই 6 মাস আগে বলে দিয়েছি এটা কিছুই না, এটা হচ্ছে ওদের একটা মিশন, পরিকল্পিত একটা মিশন, বুঝতে পারছেন? এই মিশনটা কি? বাংলাদেশ মেডিকেল কলেজে সিট কমিয়ে মেডিকেল কলেজ ভর্তি অফ করে দিয়ে ওনারা নিজেরাই মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবে, এমনকি আলহামদুলিল্লাহ সেটাই কিন্তু করে ফেলছে, জাতি দেখতে পারছে বাংলাদেশ, বুঝতে পারছেন? আচ্ছা, ওদের মেইন এই লক্ষ্য উদ্দেশ্য রয়েছে নতুন স্বাস্থ্য কমিশনের, এটা বুঝতে পারছেন? অলরেডি যারা উদ্বোধন করেছে নতুন আর একটা মেডিকেল কলেজ, একটা তো প্রাইভেট নতুন প্রতিষ্ঠা করে ফেলছে, এটা কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাদের আরেকটা নতুন ভিত্তি স্থাপন করেছে 20 তারিখে, 20 নভেম্বর, বুঝতে পারছেন? আমি এখন ফিরে যাই আরেকটু পিছনে। আমাদের এবারে মেডিকেল অ্যাডমিশনে কি কি দুর্নীতি হয়েছে এটা বারবার আমি মনে করি এটা নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি। এবারের আমরা জানি যে প্রাইভেট মেডিকেল কলেজে অটোমেশন পদ্ধতি এসেছে 3 বছর যাবত, কিন্তু এই বছর প্রাইভেট মেডিকেল কলেজের সিট আছে 6293 সিট ছিল। প্রথম সার্কুলার দেওয়ার পরে আর দ্বিতীয় কোনো সার্কুলার দেয়নি, 1 মাস পার হওয়ার পরে দেয়নি, 2 মাস পার হওয়ার পরে দেয়নি, 3 মাস পার হওয়ার পরেও দেয়নি। তখনও সিট ফাঁকা ছিল, প্রাইভেট মেডিকেল কলেজে 700টার মতো সিট ফাঁকা ছিল। তখন প্রায় 1000 স্টুডেন্ট ছিল যারা ভর্তির জন্য পাগল ছিল। তাদের এই 1000 স্টুডেন্ট কি করছে, ওদের ভর্তিরা আবেদন করার সময় প্রাইভেট মেডিকেল কলেজে কিছু স্টুডেন্ট আবেদন করার সময় ভুল ইনপুট দেওয়ার কারণে আবেদনটা বাতিল হয়ে যায়, তখন আবেদন করার সুযোগ ছিল না। কিছু স্টুডেন্ট কি আবেদন করেছিল প্রাইভেটে ভর্তি হওয়ার জন্য জেনারেল কোটায়, কিন্তু ভুলবশত এটা মিস্টেকের কারণে মেধা কোটায় আবেদন হয়েছিল, তখন আর ভর্তি হতে পারেনি। আর কিছু স্টুডেন্ট ছিল যারা আবেদন মানে পরবর্তীতে ভার্সিটি অ্যাডমিশন নিয়েছিল, কিন্তু পরবর্তীতে আবেদন ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক, এরকম তাও মোটামুটি আবেদন করছিল, মিস্টেক ছিল, এরকম আমার 1000 স্টুডেন্ট ছিল যারা মেডিকেলে ভর্তি হতে চাচ্ছিল। পরবর্তীতে দ্বিতীয় সার্কুলার কিন্তু দেয়নি, অথচ বিগত অটোমেশনের 3 বছরে কিন্তু 2-3 বার করে সার্কুলার দিয়েছিল প্রাইভেট মেডিকেলে ভর্তি হওয়ার জন্য, কিন্তু এবার দেয়নি। পরে স্টুডেন্টদের নিয়ে ওনাদের আমার নেতৃত্বে ওরা আন্দোলন করেছে, স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছে, প্রেস ব্রিফিং করছে, প্রেস ক্লাবে, কিন্তু কিছু কাজ হয়নি। ওরা প্রায় 10 বারের মতো আন্দোলন করেছিল, বুঝতে পারছেন, কিন্তু কোনো কাজ হয়নি। ওনারা সার্কুলার দিতে চাইনি। স্বাস্থ্য অধিদপ্তর বলে যে আমরা চাই, কিন্তু মন্ত্রণালয় অনুমতি দেয় না। তখন আমরা যখন সর্বশেষ আন্দোলন করেছিলাম তখন স্টুডেন্টদের টুকাই ভাড়া করে মারধর করা হয়েছে, রক্তাক্ত করা দিয়েছে। কেন? এই প্রাইভেট মেডিকেলে ওনাদের নিজেদের টাকায়, স্টুডেন্টদের নিজের টাকায় ভর্তি হবে, কিন্তু এটা সার্কুলার ছাড়া দেওয়ার সিস্টেম না, অটোমেশন পদ্ধতি, তখন ওদেরকে মারধর করা হয়েছিল। পত্রপত্রিকা অনেক লেখালেখি করা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। আমরা বাংলাদেশের টপ কিছু মিডিয়াকেও খবর দিয়েছিলাম ওই আন্দোলনের সময়, কিন্তু ওনারাও আসেনি। ওনাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর এমনকি ওনারাই মানা করে দিয়েছে যেন এখানে না আসে, জাতির সামনে যেন এই বিষয়গুলি তুলে না ধরে। অথচ গত বছর 3 বার সার্কুলার দিয়েছিল ভর্তির জন্য, আর এবার একবার দেওয়ার পরে অফ করে দিয়েছে। তখন ওনারা বলতেছে সময় নাই। সময় না থাকলে আপনারা বলা হয়েছে যে মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট দেওয়ার 45 দিনের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে, কিন্তু ওইটা তো আপনারা লাগিয়েছিলেন 3 মাস। তো ওই দিক দিয়ে আপনারা ইচ্ছা করে সময়গুলি নষ্ট করেছেন। এখন আইসা বলতেছেন যে দ্বিতীয় সার্কুলার দিবেন না, সময় নাই। এটা বাদ দিলাম, একটা ঘটনা, এখানে 700 সিট ছিল, 700 সিট কিন্তু ভর্তি ফিল আপ হয়ে যেত প্রাইভেট মেডিকেল কলেজে। ওই দ্বিতীয় সার্কুলার কেন দেয়নি? তখন কিন্তু আমি 6 মাস আগে বলে দিয়েছি এই সার্কুলার দিবে না। না দেওয়ার একটা কারণ হচ্ছে ওনারা চাইবে, দেখাইতে পারবে পরবর্তীতে যে দেখেন প্রাইভেট মেডিকেল কলেজে সিট ফাঁকা যাচ্ছে, প্রাইভেট এই মেডিকেল কলেজগুলিতে ভর্তি হচ্ছে না স্টুডেন্টরা, এগুলি মানসম্মত না, এগুলি কিছু সিট কমানো দরকার, এগুলি ভর্তি অফ করে দেওয়া দরকার। ঘটনা সেটা ঘটছেনি, আমি যেটা বলছিলাম 6 মাস আগে এটা কিন্তু ঘটছে। ওনারা সিট কমিয়ে দিয়েছে, ভর্তি অফ করে দিয়েছে, নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছে। আমার কথা মিল পাইছেন? আমার প্রত্যেকটা কথায় কাটায় কাটায় মিল পাবেন, এমনকি সব, এবং তো শত শত হাজার হাজার কন্টেন্ট দিয়েছে মেডিকেল অ্যাডমিশন নিয়ে, বুঝতে পারছেন? এমনি এমনি একজন কনসালটেন্ট হয়নি। তারপরে ঘটনা আমি আরেকটু পিছনে যাই। সরকারি মেডিকেল কলেজের এবার মাইগ্রেশন, 3য় মাইগ্রেশন পর্যন্ত হয়েছিল। আমরা এবার দেখলাম যে 80% স্টুডেন্টের মাইগ্রেশন হয়নি সরকারি মেডিকেল কলেজের। তো ওনারা 4র্থ মাইগ্রেশনের জন্য অনেক আন্দোলন করেছিল অথবা চাচ্ছিল, কিন্তু 4র্থ মাইগ্রেশন দেয়নি, ইচ্ছা করে দেয়নি, বুঝতে পারছেন? 4র্থ মাইগ্রেশন ও 4র্থ ওয়েটিং লিস্ট, বুঝতে পারছেন? অথচ গত বছর 4 বার দিয়েছিল। তো এবার কিন্তু তারপরে গত 1 মাস আগে নিউজ প্রকাশ হয়েছে যে সরকারি মেডিকেল কলেজে 50টা সিট এখনো ফাঁকা আছে, 50টা সিট, বুঝতে পারছেন? 50টা সিটে যদি ওয়েটিং লিস্ট দেয়, এমনকি মাইগ্রেশন দিয়ে অনেকের মাইগ্রেশন হইতো, এমনকি 50 জন কিন্তু নতুন ভাবে ভর্তি হওয়ার সুযোগ পাইতো। এই যে সরকারিতে এবার চান্স পাইছে 5372 পর্যন্ত। এই 5373তম স্টুডেন্টটা যেটা, এটা আমার ছাত্রী। 5374তম যে স্টুডেন্টটা, এটা আমার চট্টগ্রামের ছাত্রী। ও আর যদি 2 জন নিত তাহলে কিন্তু এই 2 জন মেয়ে ডাক্তার সুযোগ পাইতো। ওরা জাতীয় টপ মেধাবী স্টুডেন্ট। অবশেষে ওরা এখন বাংলা সাবজেক্ট নিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, একজন বাংলা, একজন ইংলিশ, বুঝতে পারছেন?
এভাবে 50টা সিট ফাঁকা থাকলে 50 জন কিন্তু চান্স পেয়ে যেত। শুধু তাই নয়, এটা তো আমি বাংলাদেশের সিটের কথা বললাম, বিদেশি ফরেনার সিটে সরকারি মেডিকেল কলেজে 50% সিট খালি আছে। তার মানে বিদেশি সিট আছে সরকারি মেডিকেল কলেজে 200-র উপরে, 50% সিট ফাঁকা থাকলে 100টা সিট ফাঁকা আছে। তার মানে এদিক দিয়ে বাংলাদেশের জন্য 50টা সিট ফাঁকা, আর এদিক দিয়ে ফরেনারদের জন্য 100টা, 150টা সিট ফাঁকা আছে। 150টা সিট কিন্তু বিদেশিদের কি ভর্তি নেওয়ার জন্য, মানে দেশিদের জন্য কিন্তু এগুলিতে ভর্তি নেওয়ার কথা, ওয়েটিং লিস্ট দেওয়ার কথা, কিন্তু ওনারা ইচ্ছাভাবে মাইগ্রেশন ও ওয়েটিং লিস্ট দেয় না, ইচ্ছা করে, বুঝতে পারছেন? এই সিটগুলি কমানোর জন্য, এই সরকারি মেডিকেল কলেজগুলি কমে ওনারা নিজেদের মেডিকেল কলেজ তৈরি করার জন্য, বুঝতে পারছেন? এটা হচ্ছে মূল ইস্যু, মূল ঘটনা, মূল প্ল্যানিং হতে, এটা আমি আগেই বলে দিয়েছি। তারপরে যে আরেকটা ইস্যু, মানে যদি আমরা আরেকটু সামনে আগাই তাহলে আমরা দেখবো যে এই বেসরকারি প্রাইভেট মেডিকেল কলেজের দ্বিতীয় সার্কুলার দেয়নি, বুঝতে পারছেন? স্টুডেন্টরা অনেক আন্দোলন করছে, অবশেষে আমরা লাখ লাখ টাকা, প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে হাইকোর্টে রিট করেছি আমরা, যে এটা স্টুডেন্টদের জন্য জুলুম করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, ওদের উপর এটা মানে বৈষম্য করা হচ্ছে। নিজের টাকা ডাক্তার এমবিবিএস পড়বে প্রাইভেট মেডিকেল কলেজে কেন দিচ্ছে না? অবশেষে আমরা হাইকোর্টে 72 জন স্টুডেন্ট সম্মিলিত মিলিত হয়ে আমরা হাইকোর্টে ওদের সবকিছু ডকুমেন্ট নিয়ে আমরা হাইকোর্টে রিট জমা দিলাম, কিন্তু আমাদের রিটও কার্যকর হয়নি। এমনকি দ্বিতীয় রিট আমরা ব্যর্থ হওয়ার পরে, আবার প্রথম রিট ব্যর্থ হওয়ার পরে দ্বিতীয় রিট আমরা করি, দ্বিতীয় রিট আমরা ব্যর্থ হই, এমনকি আমাদেরকে দেয়নি। তার মানে ওদের মেন প্ল্যানিংই ছিল কোনোভাবে প্রাইভেট মেডিকেল কলেজে দ্বিতীয় সার্কুলার দেওয়া যাবে না, দিলেই মেডিকেল কলেজে যে 700টা সিট ফাঁকা ছিল 700টা সিট ফিল আপ হয়ে যাবে, তখন ওনারা ইস্যু দেখাতে পারবে না, প্রাইভেট মেডিকেল কলেজে সিট কমাইতে পারবে না, প্রাইভেট মেডিকেল কলেজগুলি বাতিল করতে পারবে না, ভর্তি বন্ধ করতে পারবে না। এই যে স্বাস্থ্য সংস্কার কমিশন ও স্বাস্থ্য অধিদপ্তর, বুঝতে পারছেন? ইচ্ছা করে এটা বৈষম্য করছে, ইচ্ছা করে মানে 700 স্টুডেন্টদের জীবন, মানে স্বপ্নটাকে ধ্বংস করে দিয়েছে, বুঝতে পারছেন? ওনা তো নিজের টাকায় পড়বে, ওনা তো ফ্রিতে পড়তেছে না, বুঝতে? তারপরে আমরা আরেকটু, আমরা যদি একটু গভীরে ঢুকি, 700 সিট ফাঁকা ছিল, বুঝতে পারছেন, প্রাইভেট মেডিকেল কলেজে, কিন্তু আমরা কিছুদিন পরে দেখলাম যে সিট ফাঁকা আছে আর মাত্র 434টা। তার মানে বাকি 300 সিট কি হলো? এখন প্রশ্ন হতে পারে, এই বাকি 300টা সিট কি হলো? 700টা সিট থেকে বাকি 300টা সিট কি হলো? কিভাবে ফিল আপ হলো? দুর্নীতি, দান্দাবাজ, ভণ্ড, প্রতারক, বাটপার। ওদের কি করছে? অটোমেশন পদ্ধতির বাইরে গিয়া ওদের অধিদপ্তরের, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিএমডিসি, এমনকি ইউনিভার্সিটির, এমনকি এই স্বাস্থ্য মন্ত্রণালয়, ওনারা কি করছে? এখানে চেলাপেলা যারা আছে লোকটুক, ওনাদের মাধ্যমে ওদেরকে এভাবে 300-র বেশি স্টুডেন্টের ভর্তি নিয়েছে, নিশ্চিত না নিলে সিটগুলি কমে কিভাবে? ভর্তি নিয়েছে। এখানে অবশ্যই একটা টাকার খেলা আছে, টাকার মামলা আছে, কোটি কোটি শত শত কোটি টাকা এখান থেকে ওনারা পকেটে বসছে। আর যদি এটা প্রমাণ করতে চান, ওদের ব্যাংকগুলি চেক দেন, সব বের হয়ে আসবে। এটা নিয়ে কোনো মিডিয়া, কোনো সাংবাদিক বাইরা, এমন সাহসী কোনো সাংবাদিক বাইরাও এটা নিয়ে কথা বলতেছেন, এমনকি বলবে না এসব নিয়ে, বুঝতে পারছেন? তারপরে আমরা আরেকটু বিষয় দেখি যে ওনারা এভাবে দুর্নীতি করে সার্কুলার তো দেয়নি, কিন্তু সুযোগভাবে ভর্তি নিয়ে কিন্তু ওনাদের পকেটে টাকা বসছে, বুঝতে পারছেন বিষয়টা? এই সে সিস্টেম, এই সে ওদের মানে কার্যকলাপ। তারপরে আমরা যদি আরো দেখি যে এই বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রকে ওরা কিভাবে ধ্বংস করতেছে, এই যে সিস্টেম, বিএমডিসি মানে বিসিএস যে ডাক্তাররা আছে, যারা উপজেলা পর্যায়ে আছে, জেলা পর্যায়ে আছে, সদর হসপিটাল পর্যায়ে আছে, বিভাগীয় পর্যায়ে আছে, ওনাদের আপনার কতটুকু সুযোগ দিচ্ছেন? ওনারা কেন সকাল 10টা থেকে নিয়ে দুপুর 12টা 1টা পর্যন্ত হসপিটালগুলিতে থাকে, এরপরে ওনারা নিজের সবাই চেম্বার করে? অথবা ওনারা কেন আমাকে এত করে না? আপনার ওনাদেরকে মাত্র 30 থেকে 40 হাজার টাকা দিয়ে আপনার এখানে এই 6-7 ঘন্টা ওনারা কতটুকু সন্তুষ্ট হবে? একজন বিশেষ ডাক্তার, ওনারা বেতন সর্বনিম্ন হলো 1 লক্ষ টাকা তো অবশ্যই দেওয়া দরকার। যদি এই বিশেষ ক্যাডারের যারা যে ডাক্তাররা উপজেলা পর্যায়ে আছে, ওরা বেতনটা যদি 1 থেকে 1.5 লক্ষ টাকা হতো, যদি এমনকি নিয়ম করা হতো যে 8 ঘন্টা ডিউটি করবে, তাহলে কি সবাই এখানে থাকতে বাধ্য, ওরা নিজের সবাই চেম্বার করার প্রয়োজন মনে করতো না, বুঝতে পারছেন? এমনকি জনগণ রোগীও কিন্তু হয়রানি হওয়ার কোনো প্রশ্ন ওঠে না, এমনকি হয়রানি হওয়া লাগতো না। এমনকি প্রাইভেটে চেম্বার আকারও ওরা মানে ডাক্তার দেখানোর কোনো প্রশ্ন উঠতো না। স্বাস্থ্য ক্ষেত্রে আপনারা এসব দিক না দেখে, ডাক্তারদের উন্নতি না করে, আপনারা এই মেডিকেল সেক্টরে ভর্তি বিষয়টাকে সুযোগে কাজে লেগে, এটাতে যেহেতু হাজার হাজার কোটি টাকার মামলা খেলা, এটাতে আপনারা ঠিক মতো ধরতেছেন, যত নিয়ম কানুন সব হয়েছে মেডিকেল আইনা প্রবেশ করাচ্ছেন। তারপরে আমাদের ডাক্তারদের দেখেন, ডাক্তারদের ন্যূনতম কোনো কি সম্মানই নাই। বাংলায় এমন একটা সিস্টেম ওরা তৈরি করে রাখছে যে এমবিবিএস ডাক্তারদের 20 থেকে 30 হাজার বেতন উপর ইনকামই করতে পারবে না, বুঝতে পারছেন? এরকম একটা পরিস্থিতি ওরা তৈরি করছে। আবার বলতেছে যে যোগ্যতম ডাক্তার তৈরি হচ্ছে না, এমনকি মানসম্মত ডাক্তার তৈরি হচ্ছে না। ডাক্তার ভাই অন্যান্য দেশের তুলনায় আমরা যা দেখেন, বাংলা মানে অন্য দেশে
বাংলাদেশের যে যে পর্যায়ে আছে অনেক সেরা পর্যায়ে আছে, কিন্তু আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, বুঝতে পারছেন? এটা হচ্ছে মেইন বিষয়। এমন ভাবে আমাদেরকে একদম পিছিয়ে মানে একদম ডিপ ফ্রিজের মতো করে রাখছে, আমরা কিছু বলতে পারতেছে না, কিন্তু ইয়া করতে পারতেছে না, মানে সহ্য করে লাগতেছে, বুঝতে পারছেন? এ পর্যায়ে ওনারা এই দিকগুলি উন্নত না করে দিয়ে ওনারা আছে অন্য সিস্টেমে, যে যার দামি নিয়ে ব্যস্ত আছে ভাই, যে যেমনে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে পারে, যে যেমনে টাকা পকেটে ভরতে পারে, এই দান্দায় লিপ্ত আছে। ওনারা যদি এত এই মেডিকেল কলেজগুলি পিছিয়ে লাগে, যে এই যে ক্ষতি করলো, এসব টপ সরকারি মেডিকেল কলেজগুলি সিট কমাইলো 380টা, ওনারা এসব অভিযানে আছে, এসব জায়গাতে ভাই মেধাবী স্টুডেন্ট এখানে সিট যা ছিল তা থাকলে ডাক্তারি তো নিজ যোগ্যতা দিয়ে ভর্তি হতো, নিজ যোগ্যতা দিয়ে ও চান্স পাইতো, এমনকি ডাক্তারি হতো। ওরা কি একদম বুয়া ডাক্তার হতো? ওনারা বুয়া ডাক্তারদের পিছনে না লাগা ডিএমএফ, মেয়র্স, এমনকি বুয়া ডাক্তার যত হাতুড়ি ডাক্তার আছে বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ ডাক্তার আছে, ওদের অভিযানে না নামা ওনারা আমাদের এই এমবিবিএস সেক্টরে আর বিডিএস সেক্টরে পড়ে আছে, বুঝতে পারছেন? তারপরে এই যে হসপিটালগুলিতে এই যে যত দুর্নীতি হচ্ছে, এই যে আপনার অন্যান্য ভুয়া ডাক্তারদের দুর্নীতি হচ্ছে, আরো যে কত সমস্যা হচ্ছে, ওইগুলিতে ওনারা না দেখে ওনারা এই এমবিবিএস দের পিছনে লাগিয়ে আছে বছরের পর বছর, যুগের পর যুগ। এভাবে আমাদেরকে কি স্বাস্থ্য ক্ষেত্রকে ওরা একদম ধ্বংস করে দিচ্ছে। আমরা জুলাই আন্দোলন কিসের জন্য করেছিলাম? আমরা ইউনূস সরকার কিসের জন্য আইন বসাইছিলাম? আমরা এই যে মেডিকেল কলেজগুলি যে বন্ধ করেছেন, আপনারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মেডিকেল কলেজ থেকে সিট কমাইছেন, এইসব স্টুডেন্ট তো জুলাই আন্দোলনের রাজপথে ছিল, এসব স্টুডেন্ট কি আন্দোলনে যায়নি? এসব স্টুডেন্টরা যে সিট কমাইছেন, এইসব প্রতিষ্ঠানগুলি তো ছিল, সবাই ছিল, তাহলে আপনারা ক্ষতি করলেন স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের। আপনাদের স্বার্থ হাসিল করার জন্য আপনারা যা যা করার সব কিছু করতেছেন, সব নিয়ম প্রণয়ন করতেছেন, কিন্তু আপনার কাজের কাজ কিছু করেননি, বুঝতেছেন? এগুলি নিয়ে কথা বলার কেউ নাই বাংলাদেশে। এগুলির একদিন বিচার অবশ্যই সৃষ্টিকর্তা করবে ইনশাল্লাহ, বুঝতে পারছেন? আপনার আজকে ক্ষমতা পায়া যে একটা দুর্নীতি করছেন এই সেশনে মেডিকেল অ্যাডমিশনদের উপর, স্টুডেন্টদের উপর, এই 2024-25 সেশন মেডিকেল সরকারি বেসরকারি মেডিকেল স্টুডেন্টদের উপর যে পরিমাণ জুলুম করা হয়েছে, মেডিকেল ইতিহাসে আর কোনো মনে হয় না এত সেশনের উপর এত জুলুম করা হয়েছে। প্রচুর দুর্নীতি করা হয়েছে এই সেশনটাতে, ওদের অধিকার মানে খরণ করা হয়েছে। প্রাইভেট মেডিকেলে যে 700টা সিট ফাঁকা ছিল, সার্কুলার দিলে 700টা সিট ফিল আপ হয়ে যেত। এখানে 700 জনের সাথে শুধু 700 জন স্টুডেন্ট জড়িত না, 700 পরিবার যুক্ত, 700 মা বাবা যুক্ত, ওদের হাজার হাজার আত্মীয় স্বজনের স্বপ্ন ছিল, ওদের কান্না আমি জানি, আমি দেখছি, এগুলি আমার সাথে যুক্ত আছে, বুঝতে পারছেন? সুতরাং এই যে ডাক্তার মোহাম্মদ ইউনূস উপদেষ্টা স্যারের যে যে প্ল্যানিং, উনি ব্যবসায়ী লোক, গ্রামীণ ব্যাংকের মানে প্রতিষ্ঠাতা, উনি ওনার হাসিল করে ফেলছে, গ্রামীণ গ্রুপের মেডিকেল কলেজ উদ্বোধন করে ফেলছে অলরেডি 20 তারিখে আমরা দেখলাম, কিন্তু আমাদের ক্ষতি করে। আপনি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন, ওদের মানা নাই, সমস্যা নাই, করেন, দরকার আছে মেডিকেল কলেজ হলে যে একদম ইয়ার ইমান না, আপনি ঠিক আছে এটা করেন, আমরা বাধা দিচ্ছি না, কিন্তু আপনি সিট কেন কমাবেন? আপনি এক পাশে একটা মেডিকেল কলেজ বন্ধ করে সিট কমে আরেক পাশে আরেকটা নতুন মেডিকেল কলেজ চালু করতেছেন কেন? এই যে মেডিকেল কলেজগুলি আপনি বন্ধ করছেন, সিট কমাইছেন, এগুলি কি এক একটা মেডিকেল কলেজে মানে 30-40 বছর, এই যে মেডিকেল কলেজ স্থগিত করছেন, ভর্তি অফ রাখছেন এক একটা মেডিকেল কলেজে 15 বছর, তো আপনি এই নতুন বছরে যে মেডিকেল কলেজ চালু করে দিয়েছেন, এটা থেকে ওইগুলি থেকেও একদম ইয়া হয়ে গেছে গা? এটা কোন নীতি আমাকে বুঝান, এটা কোন নীতি? আপনি এক পাশে মেডিকেল কলেজ বন্ধ করে দিয়ে আরেক পাশে আপনি নিজের মেডিকেল কলেজ চালু প্রতিষ্ঠা করে দিচ্ছেন। আপনি নিজে তো তখন বলছেন যে আমরা এসব মেডিকেল কলেজ আমরা বন্ধ করবো না, সেটা ইয়া করবো না, আমরা এগুলি সংস্কারের সুযোগ দিব, আমরা এগুলি আরো উন্নত করব। তাহলে কোথায় আপনার সেই নীতি? 6 মাস আগের নীতি, 6 মাস আগের মুখের কথা। আর এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে একটা অযোগ্য মূর্খ, সবচেয়ে মূর্খের মূর্খ, এই যে একটা অযোগ্যহীন মহিলাকে এনে বসেছে নূরজাহান বেগম, একে একদম কোনো যোগ্যই না স্বাস্থ্য ক্ষেত্রে, ও কিছুই বুঝে না, চিকিৎসা শাস্ত্রের চটাও বুঝে না ঠিক মতে, হেলথের এস্টও ঠিক মতে বুঝে না, ওকে এনে স্বাস্থ্য মন্ত্রণালয় উপদেষ্টা এনে বসে দিছে, ওরাই এই মহিলাটা একদম ধ্বংস করেছে স্বাস্থ্য আমাদের ইয়াটাকে, বুঝতে পারছেন? এই সেশনের স্টুডেন্টদের যে একটা জুলুম করেছে এটা বলার ভাষা নাই, বুঝতে পারছেন? একদম শেষ করে দিয়েছে এই 24-25 সেশনের। আপনাদের আওয়ামী লীগ সরকারের উপর আপনাদের রাগ খুব, তো এটা সরকারি দোষ করছে, কিন্তু প্রতিষ্ঠান কি দোষ করছে? প্রতিষ্ঠানের স্টুডেন্টরা কি দোষ করছে? স্টুডেন্টদের লেখাপড়া করার জন্য আসছে, ওদেরকে একটা স্বপ্ন নিয়ে এখানে আসেনি, ওদের নামে যে একটা কলঙ্ক লাগছে অথবা যে একটা মানহানি করা হচ্ছে, স্টুডেন্টদের এখানে কি দোষ তো করছে ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিকে আপনি শাস্তি দেন,
বুঝতে পারছেন? তাহলে ওই প্রতিষ্ঠান গ্রুপটাকে আপনি কেন বন্ধ করবেন? ওই প্রতিষ্ঠান সিট কেন আপনি কমাবেন? ওই প্রতিষ্ঠানের ভর্তি কেন আপনি বন্ধ করবেন? ক্ষমতায় যে এখন আপনার ক্ষমতা পাইতেছেন, এই যে আপনি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতেছেন একে একে করে, ওনারা ওনাদের ক্ষমতার সময় প্রতিষ্ঠা করছে, সমস্যা কি? তো এগুলি আসে থাকবে, কিন্তু এভাবে প্রতিশোধ নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এভাবে অন্যদেরকে ক্ষতি করে, স্টুডেন্টদের লাইফ ক্ষতি করে। আপনাদের এগুলি সংস্কার না, এগুলি আপনাদের বন্ডামি, এগুলি আপনার বাটপাড়ি, এগুলি আপনাদের কি আপনাদের নিজেদের মতো যে সব সেট আপ দেওয়ার একটা প্ল্যানিং। এটা তো আমি 6 মাস আগে থেকে জানতাম, এমনকি ঘটনা তাই ঘটেছে। সুতরাং দেশবাসী, আমাদের মানে ডাক্তার সমাজ সকলে এগিয়ে আসুন, সকলে এটার বিরুদ্ধে প্রতিবাদ করুন, সকলে কি মানে একসাথে আওয়াজ তুলুন, নাহলে ওরা এসব করতে থাকবে। আর যা করার করে ফেলেছে, একটা নিয়ম কানুন প্রণয়ন করে দিয়ে গেছে ওনার আমলে। এটা এত সহজে পরিবর্তন হবে না যদি আপনারা এগুলি সোচ্চার না হন, এগুলি যদি সচেতন না হন। আমাদের ছোট এই যে সিটগুলি কমাইছে, এগুলি তো আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই ভাই বোন তো এগুলিতে চান্স পাইতো সিটগুলি থাকলে। বুঝতে পারছেন? এভাবে আমরা আর দুর্নীতি, আমরা কি এই বাংলাদেশকে আমরা কি স্বৈরাচার পতন করেছি, নিপাক করেছি, ধ্বংস করেছি এগুলি দেখার জন্য? অবশ্যই আমাদেরকে এগুলি দেখতে হচ্ছে। বাংলাদেশে ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কোনো কিছু নিয়ে কোনো মাথা ব্যথা নাই। প্রত্যেকটা সেশনে যত সমস্যা সব হচ্ছে এই মেডিকেল MBBS BDS নিয়ে, আর অন্য কোনো সেশনে এত মাতামাতি নাই। বুঝতে পারছেন? সুতরাং এখনো আমাদের সঠিক সময় এগুলি প্রতিবাদ করা, এগুলি জাতির সামনে তুলে ধরা, দেশবাসীর সামনে তুলে ধরা, এগুলি এখনই শ্রেষ্ঠ সময়। ওনারা একের পর এক করতে চাইবে, ওনারা ক্ষমতা পেয়েছে, যা ইচ্ছা তাই করতেছে, এগুলির বিরুদ্ধে কেউ আওয়াজও তুলতেছে না। সবাই এখন এক পর্যায়ে একদম নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। কোন মিডিয়া, কোন সংবাদ মাধ্যম কোনো কিছু পিছনের ইস্যুগুলো দেখতেছে না। যারা পদে আছে, আমি আবারও বলছি, ওদের ব্যাংক ব্যালেন্স করে চেক দেন, হাজার হাজার শত শত কোটি টাকা ওদের ব্যাংক ব্যালেন্সে পাবেন। বুঝতে পারছেন? এই যে মেডিকেল কলেজ সিট কমাইছে, এগুলি প্রত্যেকটা মেডিকেল কলেজে অভিযানে গেছে। আপনার কি মনে হয় যে এমনি এমনি করছে? কোটি কোটি শত শত কোটি টাকা দেখেন যে এগুলিতে নামাইছে ওনারা। যাদের চুক্তি মিলেনি, যাদের সাথে সন্তুষ্ট করতে পারেনি, ওনাদেরকে পকেট ভরতে পারেনি, ওদেরকে সিট কমে দিয়েছে, ওদেরকে ভর্তি স্থগিত করেছে, ওদেরকে ভর্তি মানে বাতিল করে দিয়েছে। বুঝতে পারছেন? এখন উচিত কথা বলতে গিয়ে ছোট মুখে আমি হয়তো অনেকের কাছে কালারিং হয়ে যাব, কিন্তু সময় এসেছে। এগুলি আর কতবার আমরা এই অন্যায়, এই বৈষম্য, এই অত্যাচার দেখবো? এই 24-25 সেশনের ভর্তিতে অনেক দুর্নীতি হয়েছে, এগুলি তুলে ধরলাম আজকে দেশবাসীর সামনে। বুঝতে পারছেন? এই যে মেডিকেল কলেজগুলি আছে, যাগুলি থাকুক, এগুলি মান উন্নয়ন করার সময়, নির্দিষ্ট সময় দেওয়া হোক। ওই সময়ের মধ্যে যদি ওনারা সব ঠিকঠাক না করতে পারে, তারপরে আপনি অ্যাকশন নেন, তারপরে পদক্ষেপ নেন। কিন্তু আপনি রাজনীতিকে ইস্যু দেখায়া, আওয়ামী লীগের প্রতিষ্ঠান দেখে ওই আমলে ওইটা করার কারণে আপনি যে এভাবে আপনি প্রতিষ্ঠান, এটা তো হয় না। এটা তো স্টুডেন্টের ক্ষতি হচ্ছে, দেশবাসীর ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, অর্থনৈতিকের দিক দিয়ে আমরা ক্ষতি হচ্ছে। সুতরাং এই বিষয়গুলি আপনাদেরকে আমি কিছু সামান্য পরিমাণ তুলে ধরলাম, আমার মেধা জ্ঞানে যতটুকু ছিল, যতটুকু আমার অভিজ্ঞতা ছিল। যেই কথাগুলি বললাম একটা কোনো মানে না, সবগুলি যৌক্তিক, এমনকি সবগুলি সত্য কথা আমি বলেছি। বুঝতে পারছেন? এখনো যদি এই সরকারি মেডিকেল কলেজে যে 150টা সিট ফাঁকা আছে, এখনো যদি শুরু করে দেয়, এখনো এগুলো পূরণ হয়ে যাবে। প্রাইভেট মেডিকেল কলেজে দ্বিতীয় সার্কুলার এখনো যদি দেয়, নতুন সেশন শুরু হয়েছে, এখনো যদি দেয়, এখনো এই সিটগুলি ফিল আপ হবে। বুঝতে পারছেন? সার্কুলার না দিয়া নিজেদের মতো করে ভর্তি নিয়ে পকেট ঠিক মতো আমাকে করে রাখছে, কিন্তু সার্কুলার দেয়নি। এই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল। সবাই সচেতন থাকবেন। দেশকে আমরা ভালোবাসি, এই দেশের মাটি মানুষ সবাইকে আমরা ভালোবাসি। এখানে কোনো অন্যায় হতে দিব না, এখানে কোনো জুলুম হবে না, এখানে কোনো দুর্নীতি হবে না। এটা হচ্ছে এখন একটা কি সাম্যের একটা দেশ। স্বৈরাচার আমরা মানে ধ্বংস করেছি কিসের জন্য? একটা নতুন বাংলাদেশ দেখার জন্য। সেই বাংলাদেশ যেন আমরা গড়তে পারি, দেখতে পারি, সেটাই একমাত্র কাম্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মোহাম্মদ ইউনূসের সর্বপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নাই। আপনারা দেখছেন ওনার কোন ধরনের অ্যাক্টিভিটি? উনি যে বেতনটা নেয়, এই বেতনটা হারাম হবে। উনি যে গাড়িটা চলে সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেইমানি। এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো কাজের না। উনি কিচ্ছু বুঝে না, উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। ওনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই হচ্ছে কাছের মানুষ, এটাই ওনার যোগ্যতা। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতেছেন তার বোঝায়।
এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা নিয়ে উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত।